আমার চ্যানেলের সঙ্গে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি চলে আসছি নতুন একটি আপডেট নিয়ে। তো নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটিতে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে নমস্কার। তো আমি চলে আসছি আপনারা জানেন আরেকটি ভিডিও নিয়ে। স্বামী বিবেকানন্দ, আমরা সনাতন ধর্মের যারা আছি সবাই আমরা জানি যে শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে দীক্ষা দিয়েছিলেন। আর স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের একজন প্রখ্যাত মহাপুরুষ ছিলেন। তো আমি চলে আসছি যে স্বামীজি অর্থাৎ উকিলের প্রশ্নে স্বামীজি যে কথাগুলো বলেছিলেন, তো সেই কথাগুলো নিয়ে আমি চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আমাদের সনাতন ধর্মের যারা আছেন, আমি জানি যে সবাই জানেন যে স্বামীজি অর্থাৎ কোর্টে যে ঘটনা ঘটেছিল, সেই বিষয়গুলো নিয়েই আমি আজকে আলোচনা করব বা আপনাদের দেখাবো যে কি বলছে কথাগুলো। আসলে এগুলো আমাদের অবশ্যই শোনা উচিত। আমরা যারা সনাতন ধর্মের আছি অবশ্যই আমাদের এগুলো জানতে হবে এবং আমাদেরকে শুনতে হবে। তো আপনারা যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলেন আমরা চলে যাই নতুন ভিডিওতে, দেখি কি বলে ভিডিওই। এগুলো আমাদের অবশ্যই জানা উচিত। তো সবাইকে নমস্কার জানিয়ে আমরা চলে যাই মূল ভিডিওই এবং না টেনে শেষ পর্যন্ত দেখি। সবাইকে ধন্যবাদ। 1887 সালের 8ই জুন কলকাতা হাইকোর্টের কাঠগড়ায় সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছেন স্বামী বিবেকানন্দ। তাকে জেরা করতে এগিয়ে এলেন ইংরেজ ব্যারিস্টার মিস্টার পিউ সাহেব প্রথমেই জিজ্ঞাসা করলেন, তোমার বয়স কত? স্বামীজি বললেন, এই 23-24 হবে। ব্যারিস্টার বললেন, তোমার পেশা কি? স্বামীজির উত্তর, আমি বেকার। পিউ সাহেব জিজ্ঞাসা করলেন, তুমি তো একজন শিক্ষক ছিলে। স্বামীজি বললেন, হ্যাঁ, বছর দুয়েক আগে আমি মেট্রোপলিটন স্কুলে শিক্ষকতা করতাম, কিন্তু সেই কাজ আমি ছেড়ে দিয়েছি। ব্যারিস্টারের প্রশ্ন, তুমি তোমার পৈতৃক বাড়িতে বহুদিন বাস করতে না এবং এখনও বাস করো না, এ কথা কি ঠিক? স্বামীজির উত্তর, বাবা মারা যাওয়ার পর আমি মায়ের কাছে ছিলাম, সবসময় যে থাকতাম এমন কথা বলতে পারি না। আমার কাকা তারকনাথ দত্তের মৃত্যুর সময় আমি বাড়িতেই ছিলাম। পিউ সাহেব জিজ্ঞাসা করলেন, তুমি কি কারোর চেলা হয়েছ? স্বামীজির উত্তর, চেলা কাকে বলে তা আমি জানি, কিন্তু আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। আমি কখনো কোনো ভিক্ষাজীবী সাধুর চেলাগিরি করিনি, তবে আমি রামকৃষ্ণ পরমহংসদেবকে জানতাম ও চিনতাম। ব্যারিস্টারের প্রশ্ন, আমার প্রশ্ন, তুমি কখনো তার চেলা হয়েছিলে? বিবেকানন্দ বললেন, এ প্রশ্ন থেকে আপনি আমাকে কি বোঝাতে চাইছেন? আমি জোরের সঙ্গে বলতে পারি আমি কোনোদিন তার চেলা ছিলাম না, এবং জেনে রাখুন তিনিও কখনো কোনো চেলা পোষেননি। পিউ সাহেব জিজ্ঞাসা করলেন, ধর্মীয় ব্যাপারে কোনো রকম চাঁদা তোলায় তুমি কখনো যুক্ত ছিলে? বিবেকানন্দ বললেন, আপনার প্রশ্নগুলো একেবারেই অবান্তর, এই চলতি মামলার সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। সঙ্গে সঙ্গে ব্যারিস্টার বললেন, হ্যাঁ কি না, একটা কথাই আমি জানতে চাই। স্বামীজি পরিষ্কার জানিয়ে দিলেন, আমি কখনো রামকৃষ্ণদেবের জন্য কারোর কাছ থেকে ভিক্ষা গ্রহণ করিনি, কোথাও আমি নিজেকে তার চেলা বলেও প্রকাশ করিনি। আর আপনি চেলা শব্দটির মানে কি তা জানেন? একথা শুনে ব্যারিস্টার সাহেব বেকায়দায় পড়ে গেলেন। প্রসঙ্গ ঘুরিয়ে তিনি প্রশ্ন করলেন, 85 সালের 25শে ডিসেম্বর কী ঘটনা ঘটেছিল? এই কথা শুনে একটি দীর্ঘ উত্তর দিলেন স্বামীজি। তিনি বললেন, সেদিন মামাবাড়ি থেকে ফিরে আমি জানতে পারি তারকনাথবাবু আমাদের জমির উপর একটা ঘর তুলছেন। কবে তিনি সে কাজ শুরু করেছিলেন তা আমি সঠিক করে বলতে পারবো না, তবে আমি সেই ব্যাপারে সেদিন সরাসরি আপত্তি তুলেছিলাম। তখন বাড়ির সব লোকজন সেখানে এসে জড়ো হয়, আর সেই মুহূর্তে আমার মা ঘটনাস্থলে হাজির ছিলেন না। পিউ সাহেবের প্রশ্ন, তারকনাথবাবু তখন তো কোনো ঘর সেখানে তৈরিই করেননি, তুমি কি করে ধরে নিলে তিনি কোনো বেআইনি ঘর তুলতে উদ্যোগী হয়েছেন? উত্তরে স্বামী বিবেকানন্দ বললেন, দেখুন, আমি দেখেছি বিতর্কিত জমির বেশ খানিকটা অংশে খোঁড়াখুঁড়ি হয়ে গেছে। সেই অংশটা একটা ঘরের ভিত্তি কাঠামো বলে মনে করার যথেষ্ট কারণ ছিল, তবে আমার আপত্তিতে ঘর তৈরির ব্যাপারটা আর এগোয়নি। আদালতে স্বামীজির চটপট উত্তর দেওয়া দেখে জজ সাহেব বলেছিলেন, ইয়ং ম্যান, তুমি একজন ভালো উকিল হবে। বিরোধী পক্ষের অ্যাটর্নিও স্বামীজির প্রশংসা করেছিলেন। এতক্ষণে নিশ্চয়ই এটা বুঝতে পারা গেছে যে কোনো এক সম্পত্তির মামলায় স্বামীজিকে সাক্ষী দিতে কাঠগড়ায় উঠতে হয়েছিল। এখনও প্রশ্ন হলো, কি সেই মামলা, কেন স্বামীজির ডাক পড়েছিল এবং ওই মামলার পরিণতি বা কি হয়েছিল? ভিডিওর মধ্যে আমরা যতই এগিয়ে যাব ধীরে ধীরে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। স্বামীজির জীবনের অনেক অজানা তথ্য রয়েছে এই পর্বে, তাই ভিডিওটি এখানেই ছেড়ে চলে যাবেন না। স্বামীজির কোর্ট কাছারি, হাজিরা এইসব প্রসঙ্গে ঢোকার আগে তার জন্মের বহু আগে দত্ত পরিবারের ইতিহাসটার দিকে একবার চোখ বোলাতে হবে। স্বামীজির পূর্বপুরুষরা ছিলেন বর্ধমান জেলার রাঢ়ী কায়স্থ
কালনা মহকুমার দরিয়াটোনা গ্রাম ছিল তাদের আদি নিবাস। তার এক পূর্বপুরুষ রামনিধি দত্ত কলকাতায় চলে আসেন। রামনিধির পুত্রের নাম ছিল রামজীবন। রামজীবনের ছেলের নাম ছিল রামসুন্দর। রামসুন্দরের 5 ছেলের মধ্যে সবচেয়ে বড় ছিলেন রামমোহন। রামমোহনের ছিল 2 ছেলে, দুর্গাপ্রসাদ ও কালীপ্রসাদ। দুর্গাপ্রসাদের একমাত্র ছেলে ছিলেন বিশ্বনাথ দত্ত। আমরা সকলেই জানি যে এই বিশ্বনাথ দত্তের জ্যেষ্ঠ পুত্রই হলেন ভুবন বিখ্যাত স্বামী বিবেকানন্দ। স্বামীজি বলতেন, আমরা হলাম 7 পুরুষের উকিল। স্বামীজির দাদুর বাবা রামমোহন ছিলেন তখনকার দিনে সুপ্রিম কোর্টের আইনজীবী। এই পেশায় তিনি প্রচুর পয়সা করেছিলেন। সালকিয়াতে 2খানা বাগান বাড়ি, খিদিরপুরে অনেক জমিজমা কিনেছিলেন তিনি। কিন্তু মাত্র 26 বছর বয়সে কলেরাতে তার মৃত্যু হয়। রামমোহনের পুত্র দুর্গাপ্রসাদ মানে স্বামীজির দাদু, তিনিও অ্যাটর্নি অফিসে কাজ করতেন। তিনি মাত্র 22 বছর বয়সে সন্ন্যাসী হয়ে যান। স্বামীজির বাবা বিশ্বনাথ দত্ত তখন শিশু। তিনি বহু কষ্ট সহ্য করে কাকা কালীপ্রসাদের কাছে মানুষ হন। এই কালীপ্রসাদের ছেলের নাম ছিল তারকনাথ দত্ত। স্বামীজির একান্নবর্তী পরিবার বাস করত কলকাতার সিমলায়। গৌরীমোহন মুখার্জি স্ট্রিটের এক বিশাল বাড়িতে তারা একসঙ্গে থাকতেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? রামমোহনের বড় ছেলে দুর্গাপ্রসাদ ও ছোট ছেলে কালীপ্রসাদ। দুর্গাপ্রসাদের ছেলের নাম বিশ্বনাথ এবং কালীপ্রসাদের ছেলের নাম তারকনাথ। সুতরাং তারকনাথ দত্ত হলেন স্বামীজির কাকা। ভিডিওর শুরুতেই যে মামলার কথা বলা হয়েছে, সেই মামলা এই তারকনাথ দত্ত ও তার স্ত্রী জ্ঞানদা সুন্দরীর সঙ্গে। মামলার কারণ সম্পত্তির ভাগ বাটোয়ারা। দেখুন, দত্ত পরিবারের সম্পত্তির মামলা বিরাট গোলমেল একটা বিষয়। এখন এই যে ফ্যামিলি চার্টটি দেখতে পাচ্ছেন, আমি তো বোঝাবার সুবিধার জন্য পরপর সাজিয়ে দিয়েছি, শাখা পোশাকাগুলোকে তো ধরিইনি। এদের কিন্তু প্রত্যেকটা স্টেজে আরও অনেক ভাই বোন আছে। এই সব মিলিয়ে বিশাল জটিল একটা পরিস্থিতি। আমি যদি সেগুলো পাই টু পাই বলে যাই, আপনি ভিডিও ছেড়ে পালিয়ে যাবেন। অবশ্যই ইতিমধ্যেই অনেকে পালিয়ে গেছেন। এখানে আমাদের আলোচ্য বিষয় শুধু স্বামীজি ও তার কাকিমার সঙ্গে সম্পত্তি নিয়ে মামলা। 1884 সালের ফেব্রুয়ারিতে মারা যান বিশ্বনাথ দত্ত। তিনি একজন আইনজীবী হওয়ার সত্ত্বেও কোনো উইল তৈরি করে যাননি। 1885 সালের আগস্ট মাস বিশ্বনাথ দত্তের খুড়তুতো ভাই তারকনাথ দত্ত দাবি করলেন যে ভুবনেশ্বরী দেবী অর্থাৎ স্বামীজির মায়ের নামে যা সম্পত্তি আছে সেগুলো সবই তার পয়সায় কেনা। 1885 সালের 25শে ডিসেম্বর তারকনাথ দত্তের বাড়িতে বাথরুম মেরামতির কাজ শুরু হলো, যার জন্য যৌথ সম্পত্তির একটা অংশের দেওয়াল ভেঙে দেওয়া হলো। ভুবনেশ্বরী দেবী বাড়িতে ছিলেন না। মামাবাড়ি থেকে ফিরেই স্বামীজি কাকার কাণ্ড কারখানা দেখে প্রতিবাদ জানালেন। শুরু হয় তীব্র কথা কাটাকাটি। নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হন তারকনাথ দত্ত। 1886 সালের 25শে ফেব্রুয়ারি অর্থাৎ আগের ঘটনার ঠিক 2 মাস পর মারা গেলেন তারকনাথ দত্ত। 1886 সালের জুলাই মাস তারকনাথের বিধবা স্ত্রী জ্ঞানদা সুন্দরী কলকাতা হাইকোর্টে স্বামীজির মা ভুবনেশ্বরী দেবীর বিরুদ্ধে মামলা করলেন। 11ই আগস্ট 1886 ভুবনেশ্বরী দেবী আদালতের কাছে আবেদনপত্র জমা দিলেন। ওই সমস্ত কাগজে স্বামীজি ও তার মায়ের সই আছে। এখন স্ক্রিনে দেখুন তাদের সেই স্বাক্ষর। পরিষ্কার বাংলাতে লেখা আছে ভুবনেশ্বরী দাসী এবং ইংরেজিতে নরেন্দ্রনাথ দত্ত। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আজ থেকে 150 বছর আগে এক বাঙালি গৃহবধূ নাম সই করেছেন। এটা সত্যি অবিশ্বাস্য। আরেকটি জিনিস খেয়াল করুন, স্বামীজির মা নিজের নাম লিখছেন ভুবনেশ্বরী দাসী। এখন প্রশ্ন আসতে পারে যে দাসী কেন? দেখুন, আমরা বাঙালিরা সাধারণত কোনো বিবাহিত মহিলার ক্ষেত্রে দেবী এবং পরিণত পুরুষদের ক্ষেত্রে বাবু শব্দটা ব্যবহার করে থাকি, যেমন উমুক বাবু, তুমুক দেবী ইত্যাদি। এক্ষেত্রে তাদের কার কি জাত পাত এসব মাথায় রাখা হয় না। কিন্তু তখনকার দিনে একমাত্র ব্রাহ্মণ মহিলারাই নামের শেষে দেবী শব্দটাকে লাগাতো, আর বাকি সমস্ত জাতের মহিলাদের নামের পর দাসী শব্দটাকে ব্যবহার করা হতো। যাই হোক, 1887 সালের গোড়ার দিকে ওই মামলার শুনানি শুরু হয়। কাকিমা জ্ঞানদা সুন্দরীর পক্ষে দাঁড়ালেন বিখ্যাত ইংরেজ ব্যারিস্টার পিউ সাহেব। 8ই মার্চ আদালতে ডাক পড়ল স্বামীজির। ওই দিন উকিলের জেরার পর্বটি আগেই তুলে ধরেছি। 14ই মার্চ বিচারপতি উইলিয়াম ম্যাকফারলেন ভুবনেশ্বরী দেবীর পক্ষে রায় দিলেন। হেরে গেলেন কাকিমা জ্ঞানদা সুন্দরী। এই রায়ের বিরুদ্ধে তিনি আবার আপিল করলেন। 10ই নভেম্বর চিফ জাস্টিস আর্থার উইলসন ও জাস্টিস রিচার্ড টটেনহ্যাম আগের রায় বহাল রাখলেন। কিন্তু মামলা কি আর অত সহজে শেষ হয়? ভিটেমাটির এই মামলা চলেছিল স্বামীজির দেহাবসানের আগের সপ্তাহ পর্যন্ত। হয়েছিল কি, মামলায় হেরে গিয়ে কাকিমা প্রস্তাব দেন যে তিনি তার ভাগের অংশ বেচে দিয়ে সব কিছু মিটিয়ে নিতে চান। গৌরমোহন বসু স্ট্রিটের ওই বাড়িতে তিনি আর কখনো পা রাখবেন না। সম্পত্তির মূল্য 6000 টাকা ঠিক হয়। স্বামীজি সরল মনে ওই প্রস্তাবে রাজি হয়ে যান। তিনি বেলুর মঠের তহবিল থেকে 5000 টাকা ধার করে ওই সম্পত্তি কিনে নেন। সম্পত্তির অংশ কিনে স্বামীজি একদম ডাহা ঠকে যান। কাকিমার মতলব ছিল নরেন যেহেতু সন্ন্যাসী হয়ে গেছে সেহেতু সে বিষয় সম্পত্তি নিয়ে আর মাথা ঘামাবে না। তাই কাকিমা জ্ঞানদা সুন্দরী টাকা হাতে পাওয়ার পরও বাড়ির দখল ছাড়লেন না। সঙ্গে জড়িয়ে পড়ল আরও অনেক অংশীদার।
তারাও সম্পত্তির অংশ দাবি করলো। ফলে আবার মামলা। 14 বছর ধরে চলেছিল সেই কেস। 1902 সালের 28শে জুন, অর্থাৎ স্বামীজির তিরোধানে ঠিক 6 দিন আগে, তার সঙ্গে দেখা করতে এসেছিল হাবুল দত্ত। সে ছিল এক অংশীদার। স্বামীজি তাকে বিষয়টি আপোষে মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন। 400 টাকার বিনিময়ে অংশীদার হাবুল দত্ত ও তমু দত্ত সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। অবশেষে দীর্ঘ টানাপোড়েনের পর শেষ হয় সেই মামলা। এখন একটি প্রশ্ন আসতে পারে যে স্বামীজি তো একজন সন্ন্যাসী ছিলেন, তাহলে তিনি পারিবারিক মামলায় জড়ালেন কেন, বা এত টাকা তিনি কোথায় পেলেন? একথা সত্যি, তিনি সংসার ত্যাগ করলেও সংসার তার পিছু ছাড়েনি। যখন আদালতে প্রথম তার ডাক আসে তখন তিনি অলরেডি সন্ন্যাসী হয়ে বরানগরের মঠে বাস করছিলেন। কোর্ট কাছারির সেই আবর্ত থেকে বেরিয়ে আসা তার পক্ষে আর সম্ভব হয়নি। তবে স্বস্তির কথা এই যে স্বামীজির মহাসমাধির আগে ওই মামলা মিটে গিয়েছিল। আর টাকার প্রশ্নে বলবো, স্বামীজি বিদেশে বহু জায়গায় বক্তৃতা দেবার দরুন তার ফলোয়ারদের কাছ থেকে বেশ কিছু টাকা পেয়েছিলেন। আর দুজনের নাম নিতেই হবে, তারা স্বামীজির সুখ দুঃখের সঙ্গী, স্বামী শারদানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ। তারা দুজনে স্বামীজির জন্য জান প্রাণ লড়িয়ে দিয়েছিলেন। তারা এটাও বলেছিলেন যে যদি টাকা কম পড়ে, দরকার হলে তারা দুজনে পার্ট টাইম মাস্টারি পর্যন্ত করবেন। আরেকটি কথা জানলে আশ্চর্য হবেন যে স্বামীজির কাকিমা জ্ঞানদা সুন্দরী মামলা করতে গিয়ে সর্বশান্ত হয়ে গিয়েছিলেন। শেষে তাকে স্বামীজির কাছেই হাত পাততে হয়েছিল। স্বামীজির মৃত্যুর পর তিনি বেলুড় মঠে এসে ডাক ছেড়ে কাঁদতে কাঁদতে তিনি বলেছিলেন লোকের পরামর্শে তিনি বিরাট ভুল কাজ করেছেন। শুধু স্বামীজির পরিবারই নয়, তখনকার দিনে সম্পত্তির ভাগ বাটোয়ারা মামলায় বড় বড় ধনী ফ্যামিলি সর্বশান্ত হয়ে যেত। 40-50 বছর ধরে চলতো সেসব কেস। যাই হোক, স্বামীজির বাকি দুই ভাই মহেন্দ্রনাথ ও ভূপেন্দ্রনাথ দুজনেই অকৃতদার ছিলেন, মানে তারা বিয়ে করেননি আর কি। ফলে তাদের মৃত্যুর সাথে সাথে বিশ্বনাথ দত্তের বংশ শেষ হয় এবং স্বামীজির ওই বসতবাড়ি আবার বেদখল হয়ে যায়। একসময় কি ছিল না সেখানে? পানের দোকান, চায়ের দোকান, মিষ্টির দোকান, রেস্টুরেন্ট, ছাপাখানা, লন্ড্রি, ডেকোরেটার্স, সাইনবোর্ড, পেন্টিং কোম্পানি, ব্লেড ফ্যাক্টরি, পেরেক ফ্যাক্টরি, বাক্স কারখানা, এছাড়াও অসংখ্য সোনার দোকান। আইনি জটিলতা কাটিয়ে ওই বাড়ি উদ্ধার করতে রামকৃষ্ণ মিশনের কাল ঘাম ছুটে গিয়েছিল। শেষে আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই ভিডিওটির থাম্বনেল এবং থিমকে নিয়ে দেখুন, এটা একটি কাল্পনিক ছবি। আদালতে স্বামীজি উকিল তাকে জেরা করেছে, সেই দৃশ্যটাকে ফুটিয়ে তোলাই এর উদ্দেশ্য। এই কথাটা এই জন্যই তুললাম যে হয়তো অনেকেই কমেন্ট করবেন যে শ্রদ্ধাহীনভাবে ভিডিওটাকে তৈরি করা হয়েছে। তো এ বিষয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।